আরে বাপরে, তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি দেখো। অ্যানসেন্ট ইন্ডিয়ার ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড টার্মিনোলজি, প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দপঞ্জি নিয়ে। ওকে, প্রায় 200টার কাছাকাছি শব্দ, 200টা শব্দ আলোচনা করা হবে, যেগুলো প্রাচীন ভারতের ইতিহাসের সাথে সংযুক্ত। ওকে, এবং আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, টার্মস অ্যান্ড টার্মিনোলজি 1। এসএলএসটি, সেট, নেট বা ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার, ইতিহাসের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই টার্মিনোলজি বা টার্মস, কারণ টার্মস থেকে প্রশ্ন আসবেই আসবে। ওকে, তো কাজেই আমরা শুরু করছি একটা নতুন সিরিজ। তোমরা সঙ্গে থাকো, যারা সিরিয়াসভাবে পড়াশোনা করছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমরা শুরু করছি টার্মস অ্যান্ড টার্মিনোলজি অ্যানসেন্ট ইন্ডিয়ার পার্ট 1। ওকে, আচ্ছা, তো এই যে 200টা গুরুত্বপূর্ণ পরিভাষা নিয়ে আলোচনা হবে, এটা আমি 3টে বই থেকে মূলত নিয়েছি। একটা হচ্ছে সৌরভ চৌবের প্রাচীন ভারত, একটি হিন্দি বই, উপিন্দর সিং এর একটি ইংরেজি বই, এ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভেল ইন্ডিয়া, আর একটি হচ্ছে রণবীর চক্রবর্তীর বাংলা বই, ভারত ইতিহাসের আদি পর্ব। ওকে, তো এই 3টে বই থেকে এই 200টা ইম্পর্টেন্ট টার্মস আমরা আলোচনা করছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রথম আমরা পাচ্ছি দেখো, অক্ষ পটলাধিকৃত। ওকে, অক্ষ পটলাধিকৃত মানে কি? রাজকীয় কাগজপত্র রক্ষণাবেক্ষণ এবং গণনার দায়িত্বে নিয়োজিত প্রধান কর্মকর্তা, তাকে বলা হচ্ছে অক্ষ পটলাধিকৃত, এবং মৌর্য যুগে এই পদটার প্রচলন ছিল। ওকে, আচ্ছা, কটুক। কটুক মানে কি? গড় সেনার সেনাপতি, যিনি দুর্গের সামরিক ব্যবস্থার দায়িত্বে ছিলেন। কোট্টপাল। কোট্টপাল হচ্ছে দুর্গের প্রধান অফিসার, ওকে, যিনি দুর্গের নিরাপত্তা এবং প্রশাসনের তত্ত্বাবধান করতেন, তাকে বলা হচ্ছে কোট্টপাল। ওকে, তারপর একটা গামুন্ড। গামুন্ড মানে কি? চালুক্য শিলালিপিতে উল্লেখিত গ্রামের প্রধান বা গ্রামীণ প্রশাসনের হেড, তাকে বলা হচ্ছে গামুন্ড। চালুক্যদের গ্রাম প্রধানের হেডকে বলা হচ্ছে গামুন্ড। ওকে, আচ্ছা, তারপরে নাথ গামুন্ড বা দেশ গ্রামকূট। দেশ গ্রামকূট মানে কি? পৈতৃক রাজস্ব কর্মকর্তা, যিনি গ্রাম বা অঞ্চলে রাজস্ব সংগ্রহ করতেন, তাকে দেশ দেশ গ্রামকূট বলা হয়। ওকে, তো এই টার্মিনোলজির কোনো পিডিএফ কিন্তু আমি শেয়ার করবো না, কাজেই ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখতে হবে, এবং প্রশ্ন কিন্তু পাবেন। নেট, সেট, এসএলএসটি, ডাব্লিউবিসিএস যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন পাবেন এখান থেকে। আচ্ছা, 6 নম্বর লোকপাল। লোকপাল মানে হচ্ছে প্রাদেশিক গভর্নর, মানে প্রদেশের যিনি শাসনকর্তা, এবং বুদ্ধগুপ্তের ইরান শিলালিপি, বানভট্টের হর্ষচরিতে লোকপালের উল্লেখ আমরা পাই। ওকে, মহাজন বা মহত্তর। মহাজন হচ্ছে গ্রামের প্রশাসক এবং গ্রামের আর্থ সামাজিক কাজের সঙ্গে যিনি যুক্ত, তাকে বলা হচ্ছে মহাজন। ওকে, আচ্ছা, 8 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে হচ্ছে রাষ্ট্রকূট রাজ্যের প্রদেশের বা প্রভিন্সের হেডকে বলা হচ্ছে রাষ্ট্রপতি, যিনি প্রাদেশিক শাসন পরিচালনা করেন। ওকে, তো রাষ্ট্রকূট রাজবংশের প্রাদেশিক শাসন পরিচালনা যিনি করতেন, তাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি। অধিকরণ। অধিকরণ হচ্ছে বিচার বিভাগ বা প্রশাসনিক কার্যালয়, যেখানে রাজকীয় আদেশ জারি করা হয়। অমাত্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আলাদা করে বলে দেবো আপনাদের। রাষ্ট্রপতি খুব ইম্পর্টেন্ট, অমাত্য খুব ইম্পর্টেন্ট। অমাত্য হচ্ছে রাজার প্রধান উপদেষ্টা বা মন্ত্রী। মৌর্য সময়কালে আমরা অমাত্য এই পদটাকে পাচ্ছি। ধর্ম মহামাত্র ইম্পর্টেন্ট। ধর্ম মহামাত্র মানে কি? মৌর্য সম্রাট অশোক যখন তিনি ধর্ম প্রচারের দিকে যাচ্ছেন, তো ধর্ম প্রচারের জন্য কিছু কর্মকর্তাকে নিয়োগ করছেন, যারা ধর্ম প্রচার, সামাজিক ন্যায়, নীতি ইত্যাদি সম্পর্কে প্রচার করছে, তাদেরকে বলা হচ্ছে ধর্ম মহামাত্র। ওকে, প্রদেশিকা। প্রদেশিকা মানে প্রদেশের প্রশাসনিক হেড। বিষয়পতি খুব ইম্পর্টেন্ট। বিষয়পতি হচ্ছে জেলা পর্যায়ের প্রশাসক, মানে গুপ্ত সময়কালে জেলাকে বলা হতো বিষয়। ওকে, এবং সেই জেলা বা বিষয়ের যিনি হেড, তাকে বলা হচ্ছে বিষয়পতি। ওকে, 14 নম্বর হচ্ছে সামন্ত। সামন্ত হচ্ছে স্থানীয় রাজা বা অধীনস্থ রাজা, যিনি কেন্দ্রীয় রাজার প্রতি আনুগত্য প্রকাশ করেন। আমরা যদি পিরামিড দেখি, উপরে থাকে রাজা, তাই তো, কিং, এবং নিচে থাকে ফিউডাল লর্ড, যাকে বলা হচ্ছে সামন্ত বা সামন্ত প্রভু।
ওকে, তো অধীনস্থ রাজা মানে রাজার আন্ডারে যিনি কাজ করছেন। 15 নম্বর রাজুক, বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নটি। রাজুক হচ্ছে মৌর্য যুগে রাজস্ব এবং প্রশাসনিক কর্মকর্তা, যিনি জনগণের কল্যাণে কাজ করতেন। প্রদেশের প্রশাসককে বলা হচ্ছে রাজুক। ওকে, যিনি রাজস্ব এবং প্রশাসন বিষয়ে কাজ করছেন। আচ্ছা, সেনানী সেনাবাহিনীর প্রধান, পুরোহিত রাজকীয় পুরোহিত, তারপরে দণ্ডপাশিক মৌর্য যুগে পুলিশ বা শাস্তি প্রদানকারী কর্মকর্তাকে বলা হচ্ছে দণ্ডপাশিক। ওকে, আচ্ছা, তারপরে যুক্ত বা যুক্তা, যুক্তা ওকে, রাজস্ব সংগ্রহ এবং হিসাব রক্ষণের দায়িত্বে নিয়োজিত নিম্ন পদস্থ কর্মকর্তাকে বলা হচ্ছে যুক্ত বা যুক্তা। ওকে, বৃষ্টি, বৃষ্টি মানে হচ্ছে বেগার শ্রম বা বাধ্যতামূলক শ্রম, সাধারণত সরকারি কাজে, মানে শাসকরা বেগার শ্রম দিতে অনেক কাজে মানে তাদেরকে ব্যবহার করছে। তো বৃষ্টি মানে হচ্ছে বেগার শ্রম বা বাধ্যতামূলক শ্রম। এটা বিভিন্ন বার বিভিন্ন জায়গায় পরীক্ষাটা কিন্তু আসে, মানে প্রশ্নে কিন্তু আসে। আচ্ছা, অর্থনীতি এবং বাণিজ্য সম্পর্কিত আমরা কিছু টার্ম দেখি। অক্ষয়নিধি, অক্ষয়নিধি মানে কি? এমন দান যার মূলধন সুরক্ষিত থাকে এবং সুদ দিয়ে মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের খরচ চালানো হতো। অক্ষয়নিধি মানে কি? যে দানটা সুরক্ষিত দান। ওকে, অক্ষয় মানে কি? যেটার ক্ষয় হবে না, সুরক্ষিত দানকে বলা হচ্ছে অক্ষয়নিধি। যেমন অগ্রহার মানে রাজস্বহীন ভূমিদানকে বলা হচ্ছে অগ্রহার, এবং এই অগ্রহার দানগুলোকে অনেক সময় অক্ষয় নিবিও বলা হয়, কারণ মন্দিরে দান করা হচ্ছে যেটা কোনোদিনই ক্ষয় হবে না। ওকে, উদক ভাগ বা বিদক ভাগ, সেচের জন্য ধার্য করকে বলা হচ্ছে উদক ভাগ বা বিদক ভাগ। ওকে, এইগুলো অনেকটা আমি আমাদের হয়তো অজানা, কাজেই আমাদের কিন্তু মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, তারপরের টার্ম ক্লিপ্ত, ক্লিপ্ত মানে নিশ্চিত কর যেটা নিয়মিতভাবে সংগ্রহ করা হচ্ছে। উপক্লিপ্ত মানে অনিশ্চিত কর যেটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে সংগ্রহ করা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে চেট্টিয়ার বা সেট্টি, চেট্টিয়ার বা সেট্টি বণিকদের প্রধানকে বলা হচ্ছে চেট্টিয়ার বা সেট্টি। নগরম, নগরম হচ্ছে বণিকদের স্থানীয় সংগঠন যা বাণিজ্য পরিচালনা করছে। মণিগ্রামন, মণিগ্রামন হচ্ছে আধা স্বাধীন ব্যবসায়ী সংগঠন বা গিল্ডের মধ্যেও পড়ে, যেটা দক্ষিণ ভারতে থাকছে। খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। নানাদেশী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নানাদেশী হচ্ছে বিদেশি বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ীদের সংগঠন, যেমন আয় হলে 100 জন একসাথে একটা সংগঠন ছিল। ওকে, তো নানাদেশীয় একটা গিল্ড যেটা বিদেশি বাণিজ্যে চালু থাকছে। ওকে, পণি, পণি হচ্ছে ঋগ্বেদে উল্লেখিত বণিকদেরকে বলা হচ্ছে বণিক যারা বাণিজ্যে অংশ নিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বার্থবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বার্থবাহ হচ্ছে বণিকদের প্রধানকে বলা হচ্ছে স্বার্থবাহ। এই কাফেলার শব্দটা বাদ দিন। বণিকদের প্রধানকে বলা হচ্ছে স্বার্থবাহ, যিনি দূরবর্তী বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছেন। মহাশ্রেষ্ঠী, মহাশ্রেষ্ঠী হচ্ছে শ্রেণী আদালতের প্রধান, যিনি বাণিজ্যিক বিবাদ নিষ্পত্তি করতেন। দেখুন, শব্দটা শুনে হয়তো মনে হচ্ছে যে ইনিও বাণিজ্যের সাথে যুক্ত, কিন্তু তেমনটা নয়। ইনি বাণিজ্যের ব্যাপার ট্যাপার নিয়ে যদি কোনো ডিবেট লাগে, যদি কোনো ঝামেলা হয়, তিনি মেটাতেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে বেনিগর, বেনিগর হচ্ছে সাধারণ বাণিক, ছোট পরিসরে যিনি বাণিজ্য করছেন। মানামিকিং মানে যিনি জলপথে বাণিজ্যকারী ব্যবসা করছে, ব্যবসায়ী যিনি জলপথে বাণিজ্য করছেন তাকে বলা হচ্ছে মানামিকিন। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, মাসাবান যিনি স্থলপথে বাণিজ্য করছেন, এরকম ব্যবসায়ী। ওকে, বলজিওর, বলজিওর হচ্ছে একটা ব্যবসায়িক সংস্থা যা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ওকে, সম্ভয় সম্মুত্থান অংশদারি বাণিজ্যের নিয়ম যা ব্যবসায়ীদের মধ্যে লাভ লোকসান ভাগাভাগি নির্ধারণ করত, তাকে বলা হচ্ছে সম্ভয় সম্মুত্থান। ওকে, তারপর ইম্পর্টেন্ট ভাগ, রাজস্বের অংশ যা কৃষকদের থেকে সংগ্রহ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাগ। হিরণ্য যেটা নগদ রাজস্ব। ওকে, খুব ইম্পর্টেন্ট, নগদ রাজস্ব যেটা মুদ্রায় প্রদান করা হচ্ছে তাকে বলা হচ্ছে হিরণ্য। ওকে, খেয়াল রাখবেন। শুল্ক হচ্ছে আমদানি রপ্তানির ওপর ধার্য কর। ক্রয় বিক্রয় আমরা জানি। আচ্ছা, ধর্ম এবং সমাজ নিয়ে কিছু টার্ম যদি আমরা দেখি। আস্থান কবি, ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের রাজদরবারে নিযুক্ত রাজকবিকে বলা হচ্ছে আস্থান কবি। ওকে, দক্ষিণ ভারতের কবি যিনি রাজকবি তাকে বলা হচ্ছে আস্থান কবি। অগ্রহারিক মানে কি? অগ্রহার মানে কি?
অগ্রহার মানে হচ্ছে রাজস্বহীন জমিদান, তাই তো? তো অগ্রহারিক মানে কি? যিনি ধর্মীয় ট্রাস্ট দেখাশোনা করছেন বা মন্দিরের সম্পত্তি যিনি পরিচালনা করছেন, সেই যে পদ, সেই পদের অধিকারীকে বলা হচ্ছে অগ্রহারিক। ওকে। উপাসক উপাসিকা, বৌদ্ধ ধর্মের গৃহস্থ অনুগামীদেরকে বলা হচ্ছে উপাসক উপাসিকা। মানে বৌদ্ধ ধর্মে যারা গৃহস্থ, যারা গার্হস্থ্য জীবন পালন করছে, সন্ন্যাসী নয়, ওকে, যারা গৃহস্থ, তাদেরকে উপাসক উপাসিকা বলা হচ্ছে। জৈন ধর্মে তাদেরকে বলা হচ্ছে শ্রাবক এবং শ্রাবিকা। ওকে। দেবদান, দেবদান মানে মন্দিরকে দেওয়া জমি, যা ধর্মীয় কার্যক্রমের জন্য ব্যবহার হচ্ছে, ইম্পর্টেন্ট। জয় পরিহার, খারবেল, রাজা খারবেল কর্তৃক ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত জায়গিরকে বলা হচ্ছে জয় পরিহার। খেয়াল রাখবেন। আমরা হয়তো জানি না এটা, কিন্তু খেয়াল রাখতে হবে। খারবেল কর্তৃক ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত জায়গিরকে বলা হচ্ছে জয় পরিহার। ওকে। আচ্ছা, পূর্ব ধর্ম, জনকল্যাণের জন্য মন্দির, কূপ, সরাইখানা, বাগান নির্মাণকে পূর্ব ধর্ম বলা হয়। আচ্ছা, পরিহার, পরিহার মানে রাষ্ট্রীয় কর থেকে দেবদান ভূমি মুক্তকরণ। ওকে। পরিহার মানে দেবদান, যে জমিগুলো দেবতা বা মন্দিরের উদ্দেশ্যে দান করা হচ্ছে, সেগুলো কর থেকে মুক্ত করা হচ্ছে, তাই তো? সেগুলোতে ট্যাক্স দিতে হচ্ছে না, তো এই জিনিসটাকে বলা হচ্ছে পরিহার। ওকে। আচ্ছা, শালভোগ, শালভোগ মানে কি? ভোজনালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া জমি। ওকে, খেয়াল রাখবেন, মন্দির নয়, মন্দির নয়। ওকে, ভোজনালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি কোনো জমি দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে, জমি দান করা হয়, সেটা হচ্ছে শালভোগ। ওকে। আচ্ছা, স্মার্ত ধর্ম, স্মার্ত ধর্ম মানে স্মৃতির ওপর ভিত্তি করে ধর্ম, যা হিন্দু ধর্মেরই একটা শাখা। সহগমন মানে কি? সহগমন আমরা সকলেই জানি, এটা হচ্ছে সহগমন, আমরা অন্যভাবে জানি, আমরা সহমরণ জানি। মানে স্বামী মারা গেলে স্ত্রীর একই সাথে মারা যাওয়াকে সহমরণ বলা হয়। সহগমন জিনিসটা আবার আলাদা। সহগমন জিনিসটা দেখো, হৈসল রাজাদের দেহরক্ষীদের আত্মহত্যার প্রথা, মানে হৈসল রাজা যখন মারা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেহরক্ষীরাও আত্মহত্যা করছেন। ওকে, এটাকে বলা হচ্ছে সহগমন। ওকে। শ্রেণী ধর্ম, শ্রেণী ধর্ম মানে কি? শ্রেণীর যে নিয়ম কানুন, শ্রেণী হচ্ছে ব্যবসায়ী সংগঠন, তার নিয়ম কানুনকে বলা হচ্ছে শ্রেণী ধর্ম। শ্রেষ্ঠীন, শ্রেণীর প্রধানকে, ওকে, ব্যবসায়ী সংগঠন শ্রেণীর প্রধানকে বলা হচ্ছে শ্রেষ্ঠী, শ্রেষ্ঠীন, কখনো বলা হচ্ছে শেঠী, কখনো বলা হচ্ছে জ্যেষ্ঠক। ওকে। আচ্ছা, বর্ণাশ্রম, বর্ণাশ্রম হচ্ছে হিন্দু সমাজে 4টে বর্ণকে বলা হচ্ছে বর্ণাশ্রম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে আশ্রমও আছে আমাদের, চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ওকে। জাতি, সমাজের পেশাভিত্তিক বিভাগ, যেটা বংশগত হয়ে উঠছে পরবর্তীকালে, সেটাকে বলা হচ্ছে জাতি। জাতি প্রথম দিকে পেশাভিত্তিক ছিল, মানে যে যেমন কাজ করে, কামার, কুমোর, কিন্তু পরে জন্মগত হয়ে যাচ্ছে। কুল হচ্ছে পরিবার বা গোষ্ঠী, যা সমাজের মৌলিক একক। ওকে। আচ্ছা, আচ্ছা, গোষ্ঠী, গোষ্ঠী হচ্ছে সমাজের একটা বৃহৎ গোষ্ঠী, যাদের পেশা একই। শ্রুতি, বেদকে শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদ সূত্রী। আচ্ছা, স্মৃতি, হিন্দু ধর্মগ্রন্থ যা লিখিত আকারে সংরক্ষিত, তাকে বলা হচ্ছে স্মৃতি, যেমন মনুস্মৃতি, ওকে, কাত্যায়ন স্মৃতি, এরকম। আচার্য, যিনি ধর্মীয় বা শিক্ষাগত গুরু, যিনি শিষ্যদের শিক্ষাদান করছেন, তাকে বলা হচ্ছে আচার্য। আর ঋষি হচ্ছে তারা যারা বেদ রচনা করেছে। ওকে, ঋষি হচ্ছে যারা বেদ রচনা করছেন। ওকে। আচার্য হচ্ছে যিনি শিক্ষা দিচ্ছেন, ধর্মের শিক্ষা দিচ্ছেন বা এমনি নৈতিক শিক্ষা দিচ্ছেন, তাকে বলা হচ্ছে আচার্য। ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে স্থাপত্য এবং শিল্পকলা, আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে, খুব ইম্পর্টেন্ট আর্কিটেকচার থেকে টার্মগুলো, কারণ প্রশ্ন আসে। অন্তরাল, মন্দিরের গর্ভগৃহে যাওয়ার করিডোর, তাকে বলা হচ্ছে অন্তরাল। ওকে। হৈসল শিল্পেকে বলা হচ্ছে সুখনাসী, সুখনাসী। আচ্ছা, আয়ক, আয়ক হচ্ছে দক্ষিণ ভারতীয় স্তূপের প্ল্যাটফর্ম, স্তূপের যে প্ল্যাটফর্ম, সেটাকে বলা হচ্ছে আয়ক, যেটা বুদ্ধের জীবনের ঘটনার প্রতীক। আয়ক পত্র, জৈন ধর্মে প্রতীক পূজার সূচককে বলা হচ্ছে আয়ক পত্র। কীর্তি বা কীর্তিমুখ, খোদাই গুহা এবং এর প্রবেশ পথের তোরণ,
যা শৈল্পিক সৌন্দর্য বাড়াতো তাকে বলা হচ্ছে কীর্তিমুখ। গোপুরম খুব ইম্পর্টেন্ট, মন্দিরের প্রবেশ পথের উত্তুঙ্গ ভবন দ্রাবিড় শৈলীর একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা মন্দিরের প্রবেশ পথ কি এক প্রকার অনেক অংশে প্রবেশ পথের যে সবচেয়ে বড় অট্টালিকা যেটা গেট টাইপের সেটাকে গোপুরম বলা হচ্ছে অনেক সময়। জগমোহন কলিঙ্গ শৈলীতে মন্দিরের মণ্ডপকে বলা হচ্ছে জগমোহন, যেখানে ভক্তরা বসছে। ওকে, এটাকে বলা হচ্ছে জগমোহন, খুব ইম্পর্টেন্ট। দেউল কলিঙ্গ শৈলীতেই যেখানে দেবতা থাকছে সেটাকে বলা হচ্ছে দেউল। ওকে, আচ্ছা, নাট সভা বা নটন সভা নটরাজ মূর্তির জন্য প্রতিষ্ঠিতের জন্য মন্দিরের যে কক্ষ যেটা চোল শিল্পে ছিল তাকে বলা হচ্ছে নটন সভা। পঞ্চায়েতন, পঞ্চায়েতন হচ্ছে একটা আর্কিটেকচার স্টাইল। ওকে, তো পঞ্চায়েতন হচ্ছে একটা প্রধান দেবতা, তার পাশাপাশি চারটে ছোট ছোট দেবতা থাকবে, যেটা নিয়ে একটা মন্দির স্ট্রাকচার তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে পঞ্চায়তন। ওকে, মানে একটা ধরো বড় মন্দির প্রতিষ্ঠা হলো। ওকে, বড় মন্দির প্রতিষ্ঠা হলো, তারপরে ছোট ছোট মন্দির পাশে পাশে থাকছে। ওকে, চারটে ছোট ছোট শিব মন্দির বা ইত্যাদি থাকলো, এটা হচ্ছে পঞ্চায়েতন শৈলীর মন্দির। আমরা আর্কিটেকচারের তিনটে স্টাইল দেখতে পাই, উত্তর ভারতে নাগারা, নাগারা, দক্ষিণ ভারতে হচ্ছে দ্রাবিড়া, আর এই দুটো মিক্সার করে যদি কিছু নির্মাণ করা হয় সেটাকে বলা হচ্ছে বেসারা। ওকে, আচ্ছা, প্রাকার দ্রাবিড় শৈলীতে যে প্রাচীর তাকে বলা হচ্ছে প্রাকার, সহজ মনে থাকবে। আচ্ছা, বিমান, বিমান হচ্ছে দ্রাবিড়ের যে মন্দির শীর্ষ তাকে বলা হচ্ছে বিমান, ইম্পর্টেন্ট। ওকে, দ্রাবিড় শৈলীতে মন্দিরগুলো মূলত পাহাড় কেটে কেটে বানানো হচ্ছে, তাই তো? তো এর যে শীর্ষস্থল, শীর্ষস্থলটাকে বলা হচ্ছে আমি খুব বাজে ছবি আঁকছি, না খাই ভালো, তো শীর্ষস্থলটাকে বলা হচ্ছে বিমান। ওকে, বেদিকা, বেদিকা হচ্ছে স্তূপের চারপাশের যে রেলিং সেটাকে বলা হচ্ছে বেদিকা। স্তূপ তো এরকম হচ্ছে, এবার এটা ঘোরার জন্য একটা রেলিং থাকছে, সেটাকে বলা হচ্ছে বেদিকা। ওকে, স্তূপও তিন প্রকার চার প্রকার ছিল, নিবেদিত স্তূপ, হ্যাঁ, পারিভৌগিক স্তূপ, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো স্তূপ ও আর্কিটেকচারের তিন চারটে ভাগ আছে। ওকে, আচ্ছা, শালভঞ্জিকা, শালভঞ্জিকা হচ্ছে গাছের ডাল ধরা মহিলার মূর্তি, যেটা হৈসল শিল্পে মদনিক নামে পরিচিত। ওকে, খেয়াল রাখবেন। দেখবেন যে উড়িষ্যার মন্দির বা অনেক সাউথ ইন্ডিয়ান মন্দিরে আমাদের কামশাস্ত্রের মানে বাদশাহী কামশাস্ত্রের বিভিন্ন কলাগুলোকে রূপায়ণ করা হয়েছে। ওকে, মানে অনেক আমরা অনেক বালিকাদের দেখতে পাই সেখানে, তাদের যৌবন, তাদের যুবতী বালিকা ইত্যাদি দেখতে পাই। ওই যে ওইগুলোকে আমরা মূলত শিলা বালিকা বলি। ওকে, শিলা বালিকার ইংরেজি হচ্ছে সেক্সি গার্ল। তো ওই যে শিলা বালিকা, তাদের মধ্যে ভারতের প্রাচীন ভারতের যে আর্কিটেকচারাল স্টাইল, ইঞ্জিনিয়ারিং স্কিল, সেই জায়গাটাকে ডিনোট করা হচ্ছে কিন্তু এই মন্দিরগুলো থেকে। ওকে, তো ওই যে ওদেরকে শিলা বালিকা বলা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটাও মাথায় রাখলে বোধহয় ভালো। আচ্ছা, স্তূপী, দ্রাবিড় মন্দিরের চূড়াকে বলা হচ্ছে স্তূপী। আচ্ছা, সর্বতোভদ্র, চারদিক থেকে প্রবেশ করা যায় এমন মন্দিরকে বলা হচ্ছে সর্বতোভদ্র। ইয়ালি, দ্রাবিড় শৈলীতে কাল্পনিক পশুর মূর্তি। ওকে, মানে এমন একটা পশুর মূর্তি আঁকা হয়েছে যেটা কল্পনা করে। ওকে, তো এটা হচ্ছে ইয়ালি। প্রদক্ষিণ পথ, যেটা প্রদক্ষিণ করছে গর্ভগৃহের। আচ্ছা, গর্ভগৃহ মানে কোনটা? গর্ভগৃহ মানে হচ্ছে যেখানে দেবতা আছেন। ওকে, যেখানে দেবতার মূর্তিটা আছে সেটা হচ্ছে গর্ভগৃহ, এবং তার সামনের যে কক্ষ সেটাকে বলা হচ্ছে মণ্ডপ, যেখানে ভক্তরা বসছেন। ওকে, আচ্ছা, শিখর, শিখর হচ্ছে নাগর শৈলীতে মন্দিরের চূড়াকে বলা হচ্ছে শিখর। ওকে, মানে উত্তর ভারতের যে মন্দির স্টাইল তার ওপরের দিকের যে অংশ, শিখরের চূড়ার যে অংশ, সেটাকে বলা হচ্ছে শিখর। ওকে, তো এই টার্মগুলো একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, ভূমি পরিমাপ থেকে আমরা কিছু টার্ম এবার একটু দেখে নিই। ওকে, আমরা দেখার আগে আমি একটু জল খেয়ে নিই। তো আমি আবারও একবার বলে রাখি, ভিডিওটা বানানো হয়েছে তিনটে বই থেকে। সৌরভ চৌবের লেখা হিন্দি বই প্রাচীন ভারত, আর অ্যানসেন্ট ইন্ডিয়া এর জন্য বিখ্যাত বই ভূপিন্দর সিং এর হিস্ট্রি অফ অ্যানসেন্ট অ্যান্ড আর্লি মেডিভেল ইন্ডিয়া, এবং রণবীর বাবুর এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া। তিনটে বই থেকে বানানো, কাজেই খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো কাজে লাগবে আপনাদের পরীক্ষার জন্য। আচ্ছা, ভূমি পরিমাপ,
অঙ্গুল। অঙ্গুল হচ্ছে ভূমির পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে অঙ্গুল। ওকে। আরবাব। আরবাব হচ্ছে 1/2 একর পর্যন্ত জমি, কৃষি জমি পরিমাপে ব্যবহৃত। 12 থেকে 16 একর জমি বড় কৃষি জমির পরিমাপের জন্য ব্যবহৃত হতো কুলোবাব। দ্রৌণবাব কখন ব্যবহার হচ্ছে? যখন 1/2 থেকে 2 একর জমি মাঝারি আকারের জমি পরিমাপ করা হচ্ছে। তো ছোট জমি পরিমাপের জন্য মোটামুটি ভাবে আমরা যদি দেখি আরবাব, মাঝারি হচ্ছে দ্রৌণবাব, কুলোবাব হচ্ছে সবচেয়ে বড় আকারের জমিগুলো পরিমাপের জন্য ব্যবহার হচ্ছে। ওকে। পাটক। পাটক হচ্ছে আরো বৃহৎ 60 থেকে 80 একর জমি পরিমাপের জন্য যেটা দিয়ে মাপা হচ্ছে তাকে বলা হচ্ছে পাটক। ওকে। আচ্ছা, ধনু বা দণ্ড বা নাল বড় ভূমি পরিমাপের জন্য, দীর্ঘ দূরত্ব মাপার জন্য অনেক সময় ধনু মানে লাঠি আকারে একটা জিনিস দিয়ে জমি মাপ করা হচ্ছে। ওকে, জমির মাপ করা হচ্ছে। তো লাঠি আকারের যে জিনিস দিয়ে জমি মাপ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধনু বা দণ্ড বা নাল। খণ্ডক। খণ্ডক হচ্ছে ছোট জমির একক। আচ্ছা, এরপরে নিবর্তন, মাঝারি আকারের জমি পরিমাপের একক যেটা গুপ্ত যুগে চালু ছিল। ক্ষেত্র হচ্ছে কৃষি জমির নাম, ভূমি ও জমির নাম। আচ্ছা, এরপরে পাবো আনা সাগর। আনা সাগর মানে কি? চাহমান রাজা আর্নারাজ কর্তৃক খননকৃত হ্রদ। আনা সাগর হচ্ছে চাহমান রাজার খননকৃত হ্রদ। ওকে। বিসলিয়া বা বিশলসর চৌহান রাজা চতুর্থ বিগ্রহরাজ কর্তৃক স্থাপিত হ্রদ। ওকে। আচ্ছা, গৌড়। গৌড় হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মাঝামাঝি যে অঞ্চল, বাংলাদেশ মানে বর্তমান বঙ্গদেশ, বাংলাদেশ মানে গৌড় বলতে এখনকার মালদহ বা ওই দিকের সাইডটা অনেকটা পার্ট পড়ছে, মুর্শিদাবাদ। তো এই ছিল গৌড়ের অংশ। ঘটিকা বা ব্রহ্মপুরী। ঘটিকা বা ব্রহ্মপুরী যেখানে বেদের শিক্ষা দেওয়া হচ্ছে প্রাচীন ভারতে, তাকে বলা হচ্ছে ঘটিকা। ওকে। বীরগল। বীরগল মানে হচ্ছে দক্ষিণ ভারতে যোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধকে বলা হচ্ছে বীরগল। ওকে। এইবার একটা কথা বলে রাখি, দেখবেন পরীক্ষায় অনেক সময় এমন কিছু টার্ম আছে যেগুলো আমরা কোনো দিনই শুনিনি। তো সেই না শোনা টার্ম নিয়েই কিন্তু আজকের ভিডিওটা, কাজেই মন দিয়ে দেখাটা ইম্পর্টেন্ট। একটু হয়তো লং ভিডিও হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আচ্ছা, বেটটি বা বৃষ্টি। বৃষ্টি তো আমরা জানি বেগাশ্রম, কিন্তু যদি প্রশ্ন আসে বেটটি কি, সেটিও কিন্তু বেগাশ্রম, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইয়ামা চেট্টি। ইয়ামা চেট্টি হচ্ছে রাত্রিকালীন পাহারাদার মহিলা, মহিলা পাহারাদার যারা নিরাপত্তার দায়িত্ব পালন করত। ওকে। জবন। জবন হচ্ছে প্রাচীন ভারতে গ্রিকদের জন্য ব্যবহার করা হচ্ছে, পরবর্তীকালে বিদেশিদের জন্য জবন শব্দটা ব্যবহার করা হচ্ছে। সমতট। সমতট হচ্ছে ব্রহ্মপুত্র দ্বারা গঠিত বাংলার ত্রিভুজাকার অঞ্চল। ওকে, সেটাকে সমতট বলা হচ্ছে। কুলিক নিগম। কুলিক নিগম হচ্ছে সাতবাহন যুগে শ্রেণীগুলোর নাম যারা বাণিজ্য এবং শিল্পে নিয়োজিত ছিল, খেয়াল রাখবেন। ভুক্তি। ভুক্তি হচ্ছে প্রশাসনিক একক, তাকে ভুক্তি বলা হচ্ছে মন্ডল। মন্ডল রাজ্যের প্রশাসনিক একক, যেটা প্রদেশের নিচে তাকে বলা হচ্ছে মন্ডল। দশগ্রামিকা মানে 10টা গ্রামের সমষ্টি। বিষয় হচ্ছে জেলার প্রশাসনিক একককে বলা হচ্ছে বিষয়। প্রতিহার মানে রাজ পরিবারের বা রাজ দরবারের যিনি দ্বাররক্ষী প্রশাসনিক কর্মকর্তা তাকে বলা হচ্ছে প্রতিহার। ওকে। সন্ধি বিগ্রহিক, যুদ্ধ এবং শান্তি সংক্রান্ত কূটনৈতিক কর্মকর্তাকে বলা হচ্ছে সন্ধি বিগ্রহিক, এটাও মৌর্য যুগে চালু ছিল। দূতক, যিনি রাজকীয় দূত, অ্যাম্বাসেডর। কুমারামাত্য, যিনি যুবরাজের উপদেষ্টা, কুমার যুক্ত অমাত্য। ওকে। কুমার হচ্ছে যেটা যারা প্রদেশের শাসনকর্তা, তো তাদের যারা উপদেষ্টা ছিল প্রশাসনিক কাজে তাদেরকে বলা হচ্ছে কুমারমাত্য। অগ্রণী, গ্রামের প্রধানকে বলা হচ্ছে অগ্রণী। কর্মান্তিক, শ্রমিকদের তত্ত্বাবধানকারী যারা সরকারি কাজে নিয়োজিত ছিলেন। ওকে। আচ্ছা, কিছু সাংস্কৃতিক টার্ম দেখে নিই। সংঘ। সংঘ হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, যেখানে ভিক্ষু এবং ভিক্ষুণীরা ধর্মচর্চা করছেন। বিহার হচ্ছে বৌদ্ধ মঠ, যেখানে ভিক্ষুরা বাস করছেন। চৈত্য হচ্ছে বৌদ্ধদের পুজো স্থল, যেখানে স্তূপ বা অন্যান্য পবিত্র বস্তু রাখা হচ্ছে। স্তূপ হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় স্মৃতিস্তম্ভ, যেটা বুদ্ধের স্মৃতি রক্ষার জন্য বানানো হচ্ছে। বিহারে বাস করছে ব। চৈত্য পুজোস্থল, স্তূপ সেটা বৌদ্ধ মানে বুদ্ধদেবের স্মৃতিস্তম্ভ।
এবং সংঘ, সেখানে সবাই মিলে আলোচনা করছে ধর্মের বিষয়, এরকম একটা জায়গা, গ্যাদারিং হচ্ছে। ওকে। আশ্রম, যেটা হিন্দু ধর্মের সাথে যুক্ত, যজ্ঞ হিন্দু ধর্মের সাথে যুক্ত, মূলত অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে, এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান, তাকে যজ্ঞ বলা হচ্ছে। আর হোম হচ্ছে যজ্ঞের ছোট সংস্করণ। ওকে, সেটাকে বলা হচ্ছে হোম। ওকে। আচ্ছা, সংস্কার, হিন্দু ধর্মে আমরা অনেকগুলো সংস্কার পাই, প্রায় 16টা সম্ভবত। তো হিন্দু ধর্মের জীবনের যে বিভিন্ন পর্যায়ের সংস্কার, শেষ সংস্কার হচ্ছে অন্ত্যেষ্টি। ওকে। আচ্ছা, তো অন্নপ্রাশন, বিবাহ, এরকম 16টা সংস্কার আছে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। গুরুকুল, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, যেখানে শিষ্যরা গুরুর বাসগৃহে থেকে পড়াশোনা শিখতেন, তাকে বলা হচ্ছে গুরুকুল। তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র, নালন্দা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, বিক্রমশিলা গুপ্ত যুগের আরেকটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, তোমরা সকলেই জানো। কর্মফল, কর্মফল হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মে কর্মের ফলাফলের ধারণাকে বলা হচ্ছে কর্মফল। মানে ভালো কর্ম করলে ভালো কিছু হবে, ভবিষ্যৎ জন্মে খারাপ করলে খারাপ কিছু হবে, এই যে কর্মফল, সেটাকে বলা হচ্ছে কর্মফল। ধর্ম হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক জীবনধারা। ধর্ম হচ্ছে কিছু কর্তব্য, কিছু ডিউটিকে ধর্ম বলা হচ্ছে। ওকে। মোক্ষ, মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে হিন্দু ধর্মে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। মানে আমরা জন্মালেই এত দুঃখ, সাংসারিক দুঃখ, পারিবারিক দুঃখ, আর্থিক দুঃখ, হ্যাঁ, বিয়োগজনিত দুঃখ, গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া, বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়া, ব্রেকআপ, প্যাচআপ ইত্যাদির দুঃখ, এবং সবচেয়ে দুঃখ হচ্ছে পরীক্ষায় পাস না করার দুঃখ, চাকরি না পাওয়ার দুঃখ। তো এই যে দুঃখ, এত দুঃখ, জন্মালেই দুঃখ, সেখান থেকে মুক্তির পথকে বলা হচ্ছে, মুক্তি পাওয়াকে বলা হচ্ছে মোক্ষ। ওকে। বৌদ্ধ ধর্মে এটাকে বলা হচ্ছে নির্বাণ, এবং যিনি নির্বাণ পেয়ে যাবেন তাকে বলা হবে অরহত। ওকে, এখানে এই শব্দটা নেই, একটু আমি লিখে দিই। অরহত, অরহত মানে কি? নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে অরহত। ওকে। আচ্ছা, সংঘমিত্রা কে ছিলেন? অশোকের কন্যা, যিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। আর্য সত্য মানে কি? বৌদ্ধ ধর্মে 4টে মৌলিক সত্য আছে, যাকে বলা হচ্ছে আর্য সত্য, তাই তো? আর্য সত্যের মধ্যে কি কি? জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এবং উপায়গুলো হলো 8টা পথ। গৌতম বুদ্ধ বলেছিলেন, সমুদ্রের জলের যেমন একটাই স্বাদ, সেটা হচ্ছে লবণাক্ত, তেমনি আমার ধর্মের একটাই স্বাদ, সেটা হচ্ছে মানুষকে দুঃখ থেকে মুক্তি দান করা। এইবার দুঃখ থেকে মুক্তি দান করতে গিয়ে তিনি 8টা পথের কথা বলেছিলেন। সৎ চিন্তা করো, সৎ বাক্য বলো, সৎ কর্ম করো, সৎ জীবিকা, সৎ সংকল্প, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই 8টা পথ ফলো করতে হবে না, জাস্ট একটা পথ স্টুডেন্ট লাইফে ফলো করো, দেখো জীবন বদলে যাবে। সৎ বাক্য বলতে হবে না, সৎ দৃষ্টিও দিতে হবে না, কারণ এগুলো আমরা এখন করি না, পারি না। একটা কাজ করো, সেটা করলেই জীবন বদলে যাবে, সেটা হচ্ছে রাইট অ্যাকশন, সৎ কর্ম। স্টুডেন্ট লাইফে যেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক করা, ধৈর্য দিয়ে করা। হ্যাঁ, পেশেন্সটা আমাদের কম। এই যা স্ক্রলের যুগে আমরা শুধু 5 সেকেন্ডের ভিডিও দেখে স্ক্রল করতে ব্যস্ত, এরকম লং ভিডিও আমরা দেখতে অভ্যস্ত নয়, কিন্তু এই ভিডিওগুলো খুব কার্যকরী ভিডিও। ওকে। তো কাজেই ধৈর্য রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং রাইট অ্যাকশন করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, যদি ফল ভালো পেতে চাও। আচ্ছা, তো অষ্টাঙ্গিক মার্গের মধ্যে একটা পথ ফলো করো, রাইট অ্যাকশন। জাতক, জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, যেটা থেকে আমরা নৈতিক শিক্ষা পাই। ওকে। সাহিত্য শিক্ষা থেকে বেদ, হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ, 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। উপনিষদ, বৈদিক দর্শনের গ্রন্থ, যেটা থেকে আমরা আধ্যাত্মিক জ্ঞান পাচ্ছি। পুরাণ, হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী, যেটা দেবতাদের গল্প। মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধ, প্রাচীন ভারতের মহাকাব্য। রামায়ণ, রামের জীবন কাহিনী নিয়ে গল্প। ভগবদ গীতা মহাভারতেরই একটা অংশ, যেখানে কৃষ্ণের উপদেশ পাই। মনুস্মৃতি, হিন্দু সমাজের আইন নীতি নিয়ে গ্রন্থ। অর্থশাস্ত্র, কৌটিল্য লিখছেন রাষ্ট্রনীতি, অর্থনীতি নিয়ে লেখা গ্রন্থ। আচ্ছা, কামসূত্র বা কামশাস্ত্র বাদশায়ন লিখছে, যেটা প্রেম, সম্পর্ক, সমাজ ব্যবস্থা নিয়ে লেখা, যৌনতাকে নিয়ে আমরা অনেক কিছু তথ্য পাই। নাট্যশাস্ত্র, যেটা নাটক, অভিনয় ইত্যাদি নিয়ে আমরা পাচ্ছি, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র। কাব্যশাস্ত্র হচ্ছে সংস্কৃত সাহিত্যে কবিতা রচনাকে বলা হচ্ছে কাব্য। ওকে। আচ্ছা, অলঙ্কার, সাহিত্যে অলঙ্কার বা শৈল্পিক শব্দ ব্যবহার করা। ছন্দ, কবিতার ছন্দ বা মাত্রা। শ্লোক হচ্ছে সংস্কৃত কবিতার 2 বা 4 লাইনের কাঠামো। সূত্র হচ্ছে সংক্ষিপ্ত এবং স্মরণীয় নীতি বা নির্দেশ। ব্রাহ্মী, প্রাচীন ভারতের লিপি। খরষ্টি, উত্তর পশ্চিম ভারতে ব্যবহৃত লিপি। ওকে, এই অঞ্চলে।
আচ্ছা, তাম্রপট তামার পাত্রে খোদিত শিলালিপিকে বলা হচ্ছে তাম্রপট বা কপার প্লেট। শিলালিপি পাথরে খোদিত লিখিত নথি। প্রাকৃত প্রাচীন ভারতের একটা ভাষা যেটা সংস্কৃত থেকে উদ্ভূত। এগুলো আমরা মোটামুটি জানি। ওকে, আচ্ছা, কিছু ঐতিহাসিক টার্ম। মহাজনপদ, খ্রিস্টপূর্ব 600 সালের সময়কালে 16টা প্রধান মহাজনপদ পাচ্ছি। সিন্ধু সভ্যতা আমরা মোটামুটিভাবে যদিও ডেট নিয়ে ডিবেট আছে, কোনো কোনো বইয়ে 2600 থেকে 1750 ইত্যাদি ইত্যাদি টাইম আছে। প্রাচীন ভারতের একটা নগর সভ্যতা। মেহেরগড় প্রাচীন নগরায়নের একটা প্রধান কেন্দ্র। গাঙ্গেয় সমভূমি গান্ধার উত্তর পশ্চিম ভারতের একটা অঞ্চল। মগধ সবচেয়ে শক্তিশালী রাজা ষোড়শ মহাজনপদের মধ্যে। কোশল, কাশী, অবন্তী এগুলো আমরা মোটামুটি সব জানি। গুপ্ত, মৌর্য সাম্রাজ্য, সাতবাহন এগুলো আমরা পড়ে। আচ্ছা, কুষাণ, শুঙ্গ, চোল, চের, পান্ডিয়া, পল্লব, চালুক্য এগুলো মোটামুটি সকলেই জানেন যে এগুলো সব বিভিন্ন ডাইনেস্টির উদাহরণ। ওকে, আচ্ছা আচ্ছা, দক্ষিণ ভারতে দুটো মহাকাব্য ছিল, একটা মনে রাখবেন, শিলাপ্পাদিকারম আর মণি মেঘালয়। ওকে, শিলাপ্পাদিকারম আর মণি মেঘালয় রামায়ণ মহাভারতের মতন। ওকে, আচ্ছা, যাই হোক। আচ্ছা, যুদ্ধ নিয়ে আমরা কিছু টার্ম দেখি। যুদ্ধের মধ্যে দণ্ড, দণ্ড হচ্ছে সামরিক শাস্তি। ওকে, বা সেনাবাহিনীর শাস্তি যেটা রাজার নিয়ন্ত্রণে থাকছে তাকে বলা হচ্ছে দণ্ড। চতুরঙ্গ বাহিনী মানে কি? প্রাচীন ভারতের 4 প্রকারের বাহিনীকে বলা হচ্ছে চতুরঙ্গ বাহিনী। পদাতিক, ইনফ্যান্ট্রি, অশ্বারোহী, রথ এবং হাতি। ওকে, গজরাজ যুদ্ধে ব্যবহৃত হাতি, তাকে বলা হচ্ছে গজরাজ। অশ্বমেধ মানে কি? বৈদিক যুগে রাজার ক্ষমতা প্রদানের জন্য ঘোড়ার বলিদান। ঘোড়া ছুটছে, যেখানে গিয়ে থামছে সেখানেই যুদ্ধ হচ্ছে। ওকে, এই যে ক্ষমতা প্রদানের যে ক্ষমতা প্রদর্শনের যে একটা প্রথা বা যজ্ঞ সেটাকে বলা হচ্ছে অশ্বমেধ। ওকে, রাজার অভিষেকের জন্য যে বৈদিক যজ্ঞ তাকে বলা হচ্ছে রাজসূয়। দিগ্বিজয় মানে রাজার বিজয় অভিযান যেটা তার ক্ষমতা প্রদর্শন করে। সেনাধ্যক্ষ সেনাবাহিনীর হেড। কিল্লা, কিল্লা হচ্ছে দুর্গকে বলা হচ্ছে কিল্লা, যেটা রাজ্যের প্রতিরক্ষার জন্য নির্মিত হচ্ছে। ওকে, শস্ত্রাগার মানে শস্ত্র সংরক্ষণের স্থান। আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তির মধ্যে আয়ুর্বেদ, আয়ুর্বেদ কিন্তু প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান, চরক সুশ্রুত এই সমস্তর মধ্যেও আয়ুর্বেদ ছিল। জ্যোতিষশাস্ত্র, এইবার দেখুন খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা ডিবেট আছে। মানে আমরা দীর্ঘকাল ধরে কিন্তু অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা এটা কিন্তু জানতাম না। 19-20 সেঞ্চুরি পর্যন্ত আমরা জানতাম না। মানে কেউ গ্রহ নক্ষত্র ইত্যাদি নিয়ে আলোচনা করছে, গ্রহ নক্ষত্র, ঘোড়া ইত্যাদি নিয়ে আলোচনা করছে, সেটাকেও জ্যোতিষবিদ্যাই বলা হতো। আমরা যদি 19-20 সেঞ্চুরি বেঙ্গলের বই টই নিয়ে একটু পড়াশোনা করি তাহলে দেখা যাবে সেই সময়কালের মানে সূর্য চন্দ্রের অবস্থান এইগুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে। আবার হাত দেখা এই ব্যাপারগুলো আবার জ্যোতির্বিদ্যার মধ্যে আছে। কাজেই এটা নিয়ে কিন্তু টার্মিনোলজিক্যাল বিশাল সমস্যা ছিল। ওকে, তো জ্যোতিষশাস্ত্র অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে জ্যোতিষ বলতেই কিন্তু জ্যোতিষবিদ্যা এই দুটো একসঙ্গে বোঝানো হতো। ওকে, গণিত আলাদা ছিল, শূন্য দশমিক পদ্ধতি, রসায়ন ছিল, শিল্পকলা, নগর পরিকল্পনা এগুলো আমরা জানি। আচ্ছা, ধর্ম বা দার্শনিক পরিভাষা। সাংখ্য দর্শন এটা হিন্দু ধর্মেরই একটা শাখা যেটা দ্বৈতবাদের ওপর ভিত্তি করে। যোগ দর্শন যেটা শারীরিক এবং আধ্যাত্মিক অনুশীলন। ন্যায় দর্শন যেটা যুক্তিবিদ্যার উপর নির্ভর করে। বৈশেষিক যেটা পদার্থবিদ্যা বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের উপর নির্ভর করে। মীমাংসা দর্শন যেটা বৈদিক কর্মকাণ্ডের ব্যাখ্যা করে। বেদান্ত হচ্ছে উপনিষদদের দর্শন যেটা অদ্বৈতবাদের উপর জোর দেয়। সবই মায়া, ব্রহ্ম সত্য, জগত মিথ্যা যেটা অদ্বৈতবাদের মূল কথা। আমরা যা দেখছি সব ইলিউশন, ভ্রমের চোখে দেখছি। ওকে, তো এই হচ্ছে দর্শনের ভাগ। তো কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা পেলাম, আরো কিছু ইম্পর্টেন্ট টার্ম হয়তো বাকি থেকে গেল। ওকে, আমরা অনেকগুলো টার্ম আলোচনা করার চেষ্টা করলাম। আমি আরো কিছু পার্ট নিয়ে আসবো, এটা সিরিজ একটা, যে সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে। আপনারা কিন্তু ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকবেন, কারণ খুব ইম্পর্টেন্ট সিরিজ। যে কোনো পরীক্ষায় টার্ম এবং টার্মিনোলজি থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, কাজেই মনোযোগ দিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা মেডাইভাল, মডার্ন ইউরোপ, হিস্টোরিওগ্রাফি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া যদি আরও কিছু ইম্পর্টেন্ট টার্ম পাই সেই সংক্রান্ত আরও অনেক ভিডিও আসবে। কাজেই এই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।